ডেফিনেশন অফ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে আমরা যাচ্ছি। আমরা যদি খুব সিম্পল একটা ডেফিনেশনে যাই, দেখো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি দ্যাট মিনস স্টাডি অফ দি কেমিক্যাল স্পেসিস ইন দেয়ার এনভায়রনমেন্ট, খুবই সংক্ষেপে, এন্ড দি ইফেক্টস অফ টেকনোলজি দেয়ার অন। কেমিক্যাল স্পেসিসকে তার এনভায়রনমেন্টে স্টাডি করা এবং প্রতিনিয়ত যে নতুন নতুন টেকনোলজি আসছে পৃথিবীতে, এই টেকনোলজির কিন্তু এনর্মাস ইফেক্ট আছে এনভায়রনমেন্টে, তাহলে তার ইফেক্টটাও স্টাডি করা। দুইটা জিনিস, একটা হলো কেমিক্যাল স্পেসিসের স্টাডি করবা তার এনভায়রনমেন্টে, আর একটি হচ্ছে টেকনোলজি যে ইফেক্ট অন দি এনভায়রনমেন্ট। এই দুইটাকে মিলে যে ডিসিপ্লিনটা, সেটাকে আমরা বলবো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। সো ইন ফাইন আমরা বলতে চাই স্টাডি অফ কেমিক্যাল স্পেসিস in their environments and the effects of technology thereon. এখন এই সংজ্ঞাটাকে আমি একটু ইলাবোরেট করে বলতে চাই এইভাবে যে কেমিক্যাল স্পেসিসের কি কি পড়বো। এখানে বললাম শুধু কেমিক্যাল স্পেসিস স্টাডি করব। এখন আমি একটু ডিটেইলিং করব কেমিক্যাল স্পেসিসের কি কি পড়বো আর ইন দেয়ার এনভায়রনমেন্ট মানে কোথায় কোথায় পড়বো, আর পরেরটা কনস্ট্যান্ট থাকবে। আমরা কেমিক্যাল স্পেসিসের যা যা পড়বো, এখন আমরা ডিটেইল সংজ্ঞায় যাচ্ছি। স্টাডি অফ দি সোর্সেস, কেমিক্যাল স্পেসিসের সোর্স পড়বো, রিয়াকশন পড়বো, ট্রান্সপোর্ট পড়বো, কেমিক্যাল নেচার পড়বো, কেমিক্যাল রিয়াকশন পড়বো, অ্যান্ড ইফেক্টস অ্যান্ড ফেটস অফ কেমিক্যাল স্পেসিস। এই কয়টা জিনিস পড়বো। কোথায় পড়বো? ইন দেয়ার এনভায়রনমেন্ট, মানে ইন ডিফারেন্ট কম্পোনেন্টস অফ দি এনভায়রনমেন্ট। সো কোথায় পড়বো? ইন ওয়াটার, সয়েল, এয়ার অ্যান্ড লিভিং এনভায়রনমেন্ট। অ্যান্ড দি সেকেন্ড পার্ট ইজ দি ইফেক্টস অফ টেকনোলজি thereon. Thereon means effects of technology on the environment. So আমরা আবার যদি এটাকে একটু কনসলিডেট করি, স্টাডি অফ দি সোর্সেস, কেমিক্যাল নেচার, কেমিক্যাল রিঅ্যাকশন, ট্রান্সপোর্ট, ইফেক্টস এন্ড ফেটস অফ কেমিক্যাল স্পেসিস। এই তোমরা সবাই মিউট করো, সামওয়ান ইজ শাউটিং। এই দেখো বাসে একটা ছেলে বাসে আছে, সে তার এটা মিউট করছে না কেন? সুষময়, একটা ছেলে বাসে, সে বাসে চিল্লা চিল্লি শোনা যাচ্ছে, ও এখানে মিউট করে না কেন? এইভাবে তো ক্লাস করা যায় না। কি রে বাবা, সে বাসে, সে মিউট করবে না? স্টুপিড। এখন বন্ধ হয়েছে। তো যাই হোক, দিস ইজ দি ডেফিনেশন অফ এন্ড একে ইংলিশ। এই ছেলেটা কে? রিয়াদকে কেউ হচ্ছে, রিয়াদকে কেউ একটু কল দাও, জাস্ট সেকশনে রিয়াদ, রাইদুল রিয়াদ টাউন হল করতেছে তার এখানে, দেখো সে মিউট করলেই তো হয়। আর তোমরা সবাই, আচ্ছা আমি কি সেন্ট্রালি মিউট করতে পারি না? জি স্যার, অল মিউট করে দেন স্যার। কই অল মিউটের অপশন কই? কও পার্টিসিপেন্টে। হ্যাঁ পার্টিসিপেন্টে না, দাঁড়া 274 কই পার্টিসিপেন্ট দেখলাম, অল মিউট তো নাই। তো ওখানে ক্লিক করলে নিচে মিউট অল, ইয়েস পাইছি। ওকে বাবা, এইবার আর সে চিল্লাচিল্লি করে লাভ নাই। ওকে, ঠিক আছে, তোমরা আর কথা বললো না, আমি এখন একটু ক্লাসটা কন্টিনিউ করি। মিউট হয়েছে সবাই? হ্যাঁ স্যার। জি স্যার, আপনি শুরু করেন। কই মিউট হয় নাই তো, তোমাদের কথা শুনতেছি। স্যার আমরা ম্যানুয়ালি আনমিউট করে নিচ্ছি, এখন আর কেউ মানে ম্যানুয়ালি যদি কেউ আনমিউট করে হয়েছে স্যার। ওকে ওকে, সো আমরা সংজ্ঞা বললাম, এখন আমরা একটু অবজেক্টিভে যাই। তোমরা হেল্প করো, ক্লাসটা লম্বা কিন্তু। অবজেক্টিভস অফ এনভায়রনমেন্টাল এডুকেশন। আমরা দুইটা অবজেক্টিভস এই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আমরা ক্লাস নেই, টু অবজেক্টিভস। একটি হচ্ছে জনগণকে সচেতন করা, এনভায়রনমেন্টের এই যে ক্ষতির দিকটা, গুরুত্বের দিকটা, এটা জনগণকে সচেতন করা, কিভাবে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করব। আর দ্বিতীয়টি হচ্ছে মানুষের যত কর্মকাণ্ড আছে যেগুলো এনভায়রনমেন্টকে ডেটেরিয়েট করে অথবা এনভায়রনমেন্টকে ইমপ্রুভ করে, সেই দুইটা বিষয়ে তাদেরকে ওয়াকিবহাল করা।
তাহলে প্রথমটি হলো টু এনলাইটেন দি পাবলিক, মানুষকে আলোকিত করা, পার্টিকুলারলি দি স্টুডেন্টস, এই তোমাদেরকে, মানে আমি বলছি প্রাইমারি টু একেবারে টার্সিয়ারি লেভেল, অল স্টুডেন্টস should be enlightened about the importance of our environment, of our beloved environment. To restrict human activities, releasing pollutants into our beloved environment. মানুষকে এই কাজগুলো বন্ধ করতে বলতে হবে যে আমাদের পরিবেশে তোমরা কোনো পলিউটেন্টকে রিলিজ করো না। বর্তমান বাংলাদেশে আমরা প্রতিযোগিতা দিয়ে আমাদের এনভায়রনমেন্টে আমরা পলিউটেন্ট রিলিজ করছি, এই কারণে আমাদের পরিবেশের অবস্থা এতটাই খারাপ। সো দুইটা অবজেক্টিভ, একটা হলো মানুষকে আলোকিত করা এনভায়রনমেন্টের ব্যাপারে, আরেকটা হলো মানুষের অ্যাক্টিভিটিস গুলোকে, নেগেটিভ অ্যাক্টিভিটিস গুলোকে স্টপ করা। নাও ব্রাঞ্চেস অফ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। এই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমি ব্রাঞ্চগুলোর নাম পড়ছি। অ্যাকোয়াটিক কেমিস্ট্রি, পানিকে ঘিরে যে কেমিস্ট্রি সেটা হলো অ্যাকোয়াটিক কেমিস্ট্রি। অ্যাটমসফেরিক কেমিস্ট্রি, এটা হলো এয়ারকে ঘিরে। জিও কেমিস্ট্রি, সয়েলকে ঘিরে বা মাটিকে ঘিরে। অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, গ্রিন কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল বায়োকেমিস্ট্রি, টক্সিকোলজিক্যাল কেমিস্ট্রি, রেড কেমিস্ট্রি অ্যান্ড ইকোলজিক্যাল কেমিস্ট্রি। এগুলো হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল ব্রাঞ্চ, কেমিস্ট্রি ব্রাঞ্চ গুলো এরা। স্টিল কেউ কেউ ইয়ে করেছে। এখন আমরা দুইটা ডিসিপ্লিন এখানে দেখলাম নতুন, একটি হচ্ছে গ্রিন কেমিস্ট্রি আর একটা হলো রেড কেমিস্ট্রি। তো আমি এই দুইটাকে একটু ডিফাইন করতে চাই। গ্রিন কেমিস্ট্রি ক্যান বি ডিফাইন্ড এজ দি সাস্টেইনেবল, সেফ অ্যান্ড নন পলিউটিং প্র্যাকটিস অফ কেমিক্যাল সায়েন্স। গ্রিন তো জানোই, গ্রিন হইলো সবসময় ভালোর কিছুর প্রতীক, মানে ভালোর প্রতীক। সো গ্রিন কেমিস্ট্রি হইলো এমন এক কেমিস্ট্রি যেটা তোমার এই পৃথিবীর মানুষের জন্য সাস্টেইনেবল হবে, সেফ হবে এবং নন পলিউটিং, কোনোভাবে পলিউশন হবে না। কার? কেমিক্যাল সায়েন্সের দ্বারা কোনো ধরনের পলিউশন হবে না, সেই কেমিস্ট্রি, সেটাকে আমরা গ্রিন কেমিস্ট্রি বলছি। নাও উই আর মুভিং ফরওয়ার্ড টু গ্রিন কেমিস্ট্রি। আর রেড কেমিস্ট্রি বুঝোই, রেড সিগন্যাল মানে একদম নিষেধ। যখন ওই যে ট্রাফিক লাইট জ্বলে, রেড সিগন্যাল মানে ইউ আর নট অ্যালাউড টু মুভ। সো রেড কেমিস্ট্রি আসলে হইলো নেগেটিভ কেমিস্ট্রি। যেমন অ্যাটম বোমা তৈরি করে মানুষের উপর যে ফেলেছিল, এটা কিন্তু রেড কেমিস্ট্রি। যুদ্ধ বিমান, এগুলি রেড কেমিস্ট্রি। গোলা বারুদ, এগুলি রেড কেমিস্ট্রি। এই যে আমাদের 71 সালে যে আমরা 30 লক্ষ মানুষকে তারা যেভাবে মারলো বিভিন্ন কেমিস্ট্রির ইউজে, গোলাগুলি করে, অল আর রেড কেমিস্ট্রি। সো রেড কেমিস্ট্রি কাকে আমরা বলবো? এটা হলো একটা নেগেটিভ কেমিস্ট্রি ফর দি ডিস্ট্রাকশন অফ হিউম্যান বিইং, ফর দি ডিস্ট্রাকশন অফ এনভায়রনমেন্ট, ইউজিং অফ কেমিস্ট্রি উইথ এ নেগেটিভ তোমার অবজেক্টিভ, সেটি হচ্ছে রেড কেমিস্ট্রি, নেগেটিভ অবজেক্টিভ। আমি একটা টেলিফোন যে একটু ধরা লাগতেছে, বাবা একটু ধরে নেই। হ্যাঁ সাকিব, হ্যাঁ হয়েছে কিনা এটা বল, আমি একটা ক্লাসে আছি, জিনিসটা হয়েছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ আই এম সরি, একটা টেলিফোন ধরতে ছিল। সো এই আমরা রেড কেমিস্ট্রি আর গ্রিন কেমিস্ট্রি বললাম, পরে আমরা এটা সম্পর্কে বলবো। এখন এই যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির একটু ব্যাকগ্রাউন্ড আমি সংক্ষেপে একটু বলি, তোমাদের একটা জায়গায় মার্জিন দিয়ে দেই। 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা ধরো প্রথম বিশ্বযুদ্ধ, এর আগে কিন্তু পরিবেশ দূষিত হয় নাই কোনোভাবে। এই দেশের বা এই পৃথিবীর পরিবেশটা ভালো ছিল। পরিবেশের দূষণ মূলত শুরু হয় 45 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। কিন্তু এরপরে উন্নত দেশ কিন্তু এই যে 45 থেকে 60, এই 15 বছরে তাদের পরিবেশকে তারা রিপেয়ার করে ফেলে। 70 পর্যন্ত এটা চলে। আর আমাদের বাংলাদেশে বা এই সাবকন্টিনেন্টে এই লিবারেশনের পরে আমরা এনভায়রনমেন্ট নিয়ে চিন্তা করি, 80-র দশকে চিন্তা করি, আর 90-র দশকে এসে আমরা ক্লাসে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়ানো শুরু করি। মানে গত 2 দশক, 90 থেকে 2000, 2000 থেকে 2020, এই 20 ইয়ার্স কিন্তু আমরা এখন ক্লাসে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়াচ্ছি। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, স্যার আপনি কি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়েছেন, আমি বলবো স্যার আমি পড়ি নাই, কারণ আমি 80-র দশকের ছাত্র, 1980 to 1986 এই সময় আমি ছাত্র ছিলাম। So there was no course like environmental chemistry during my student life in this faculty. Now তোমাদেরকে আমরা ম্যান্ডেটরি কোর্স পড়াই। So এটাই আমি একটু সংক্ষেপে এখানে বলে যাচ্ছি। It is not a new discipline. Excellent work has been done in this field in the greater part is after World War II of the last century, 1901 থেকে 2000 এই সময় বেশি কাজ হয়েছে।
A wave of concern for the environment swept across the developed countries in the 60s, মানে 45 থেকে 60, and reached its climax in 1970. 70-এর মধ্যে মোটামুটি ওরা ওদের এনভায়রনমেন্টকে রিপেয়ার করেছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল। Then from 1972 onwards, that wave started sweeping across the subcontinent. 72 সালের পরে আমাদের এই উপমহাদেশে শুরু হয়েছে, ইনক্লুডিং বাংলাদেশ and other developing nations. The need for environmental education, both formal and non-formal, was keenly felt at the national level. জাতীয় লেভেলে তখন চিন্তা করতেছিল, ফর্মাল লেভেলে বা ইনফর্মাল বা নন ফর্মাল, হোয়াট এভার ইট ইজ, আমাদের এনভায়রনমেন্টের জ্ঞান আমাদের ছাত্রছাত্রীকে, জনগণকে দিতে হবে। এইটুকুই আমি হিস্ট্রি বললাম আর কি, 1945 টু এই পর্যন্ত কিভাবে এটা এগিয়ে আসছে আর কি। Now I want to tell you something about the importance of studying environmental chemistry. কেন আমি এটা পড়বো, একজন কৃষি ছাত্র হিসাবে আমি কেন এটা পড়বো? আমি আগে বলেছি, এগ্রিকালচারের সাথে এজ এ হোল এনভায়রনমেন্টটা কিন্তু স্ট্রেট জড়িত। So let us see why you will understand. Understand and preserve the quality of the environment. যদি এনভায়রনমেন্টকে বুঝতে চাই, এনভায়রনমেন্টের কোয়ালিটিকে প্রিজার্ভ করতে চাই, তাহলে আমাকে তোমাকে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়তে হবে। Know the first damage done to the environment. যদি অতীতে কি কি ড্যামেজ হয়েছে পরিবেশে সেটা জানতে হলে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়তে হবে। ডিটেক্ট পলিউশন প্রবলেমস, যদি কোনো পলিউশন প্রবলেমকে ডিটেক্ট করতে চাই তাহলে অবশ্যই আমাকে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়তে হবে। আন্ডারস্ট্যান্ড কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রসেস অফ দি এনভায়রনমেন্ট, পরিবেশের বায়োলজিক্যাল প্রসেস বুঝতেও লাগবে এবং কেমিক্যাল প্রসেসও বুঝতে আমাদের এই ডিসিপ্লিন পড়তে হবে। আর একটা কি, এলিভিয়েট এনভায়রনমেন্টাল প্রবলেম, যত এনভায়রনমেন্টাল প্রবলেম আছে এটাকে দূর করতে হলেও তোমাকে এই জ্ঞানে ভরপুর হইতে হবে, তাহলে তুমি তার প্রবলেমটাকে দূর করতে পারবা। অ্যান্ড ফাইনালি টু প্রোটেক্ট দি এনভায়রনমেন্ট অ্যান্ড টু ইমপ্রুভ দি এনভায়রনমেন্ট, আমার তোমার যে পরিবেশটা আছে এটাকে এই মুহূর্ত থেকে প্রোটেকশন দিতে হবে এবং এটাকে প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর করতে হবে। তোমরা যে কোনো ডেভেলপড নেশন ভিজিট করলে তোমরা বুঝতে পারবা বাংলাদেশের আমাদের যে এনভায়রনমেন্ট আর জাপানের এনভায়রনমেন্ট, ইউএস এর এনভায়রনমেন্ট, এমনকি ইন্ডিয়ার মুম্বাইয়ের এনভায়রনমেন্ট, তুমি নিজেই চোখ দিয়ে বুঝতে পারবা যে আমরা কত কত পিছিয়ে আছি। আমি বলি জাপানের তুলনায় আমাদের এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট আমরা 100 বছর পিছিয়ে আছি, তারা 100 বছর এগিয়ে গেছে। নাও ইন্টারন্যাশনাল কিছু এনভায়রনমেন্টাল ইস্যুজ এর কথা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই, আন্তর্জাতিক কিছু ইস্যু, এনভায়রনমেন্টাল ইস্যু। 1960-এর দশকে প্রচুর জাপানিজ মারা গিয়েছিল মাছ খেয়ে। কেন মারা গিয়েছিল সেটা একটা এনভায়রনমেন্টাল ইস্যু ছিল। মিনামাতা বে, আমাদের যেমন বে অফ বেঙ্গল, ওদের তো হইলো মিনামাতা বে, ওই বের মাছ খেয়ে তারা মারা গিয়েছিল। সেটা ছিল একটা মার্কারি পলিউশন থেকে মারা গেছে, হেভি মেটাল পলিউশন। লন্ডন শহরে 1952 সালে ভাষা আন্দোলনের বছরে 3 থেকে 4 হাজার লোক হঠাৎ করে একদিন সকালে মারা যায়। কেন? সেখানে স্মোক ফরমেশন হয়েছিল, সালফার ডাই অক্সাইডের স্মোক, এবং ওইটাকে ইনহেল করে নিঃশ্বাসে নিতে গিয়ে তাৎক্ষণিকভাবে 3 থেকে 4 হাজার লোক মারা গেছে অফিসিয়ালি, আর আনঅফিসিয়ালি বলে 12,000 লোক মারা গিয়েছে একদিন এক সকালে লন্ডন শহরে। একদিন হঠাৎ করে দেখা গেল ইতালিতে যে তোমার আমাদের যে সভ্যতার যে নিদর্শন গুলো আছে সেগুলো সবই ধ্বংস হয়ে গেছে। হোয়াই ওয়ার হিস্টোরিক মার্বেল স্ট্যাচুস ইন গ্রিস এন্ড ইতালি, তোমরা জানো সভ্যতার অনেক নিদর্শন গ্রিসে এবং ইতালিতে আছে যেগুলো মার্বল পাথরের তৈরি, সেগুলো হঠাৎ করে নষ্ট হয়ে যায়। পরবর্তীতে মানুষ বুঝতে পেরেছিল দ্যাট ওয়াজ ডিউ টু রেইন, অ্যাসিড রেইন, অ্যাসিড রেইনের কারণে সেগুলো নষ্ট হয়েছিল। How did the Mediterranean Sea turn into a dead sea in the 50s? 50-এর দশকে মেডিটেরিয়ান সিটা মৃত সিতে পরিণত হয়েছিল। কেন? এটা একটা এনভায়রনমেন্টাল ডিজাস্টার ছিল। Why was the Ganges river the most polluted river in India? কেন ইন্ডিয়ার গঙ্গা নদী এত পলিউটেড? এটাও কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইস্যু। Should plutonium breeder reactors be developed? এই যে প্লুটোনিয়াম ব্রিডার রিঅ্যাক্টর, এটা কি ডেভেলপ করা উচিত? an environmental issue. Is স্যাকারিন এ ডেঞ্জারাস ফুড অ্যাডিটিভ? আমরা বিভিন্ন ফুডে স্যাকারিন ব্যবহার করে, এটা কি একটা ডেঞ্জারাস ফুড অ্যাডিটিভ কিনা? এটাও কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইস্যু। So all these are typical chemical issues. I am only talking, there are so many environmental, physical environmental issues. যা আমি এখানে বললাম all are
কেমিক্যাল ইস্যুস, মানে এই সমস্ত ইস্যুর পিছনে কোনো না কোনো ফর্মে কেমিস্ট্রি জড়িত। নাও সাম এনভায়রনমেন্টাল ইস্যুস অফ বাংলাদেশ, আমাদের দেশের কিছু এনভায়রনমেন্টাল ইস্যুস বলছি আমি। হোয়াই মোস্ট অফ দি রিভার্স অফ বাংলাদেশ আর গোয়িং টু বি ডেড, বাংলাদেশের দেখবা অধিকাংশ নদী মরে যাচ্ছে, মরে গেছে, মরে যাবে। হোয়াই দি ওয়াটার অফ বুড়িগঙ্গা রিভার ইজ সো ডার্টি, যাদের বাড়ি দক্ষিণ বেঙ্গলে, দক্ষিণে পটুয়াখালী, বরিশাল, ভোলা, আমার বাড়ি চাঁদপুরে, আমরা জানি বুড়িগঙ্গা নদীর পানির কি অবস্থা। It will be very difficult to define the water of বুড়িগঙ্গা as water, এটা পানি হিসাবে ডিফাইন করাও কঠিন, এত ডার্টি হয়েছে। Why most of the cities are overpopulated, কেন বাংলাদেশের অধিকাংশ সিটি ওভার পপুলেটেড। Why rapid industrialization poses pollution risk to the সুন্দরবন, সুন্দরবনের জন্য কেন এটা একটা রিস্ক হয়ে যাচ্ছে। Why most of the forest area are denuded, আমাদের অধিকাংশ ফরেস্ট কেন ধ্বংস হয়ে যাচ্ছে। What will be the long-term effect of the adulterated foods on human health, আমরা যে প্রতিদিন ভেজাল খাদ্য খাচ্ছি, এটা কিন্তু আমি একটা ক্লাস নিব, এই ভেজাল খাদ্য খাচ্ছি এর লং টার্ম, শর্ট টার্ম এবং লং টার্ম ইফেক্টটা আমাদের শরীরে কি, সেটাও তোমাদেরকে জানতে হবে। এটা একটা বাংলাদেশের ইস্যু। সো আমরা এটা বলতে চাই, দি গ্রেটেস্ট থ্রেট টু আওয়ার প্ল্যানেট ইজ দি বিলিভ দ্যাট সামওয়ান এলস উইল সেভ ইট। রবার্ট সোয়ান বলেছেন যে আমাদের একটা সবচাইতে বড় থ্রেট হচ্ছে, আমরা বিশ্বাস করি, মনে করি কেউ না কেউ এনভায়রনমেন্টকে ঠিক করবে, আমি না, কেউ না কেউ আদার দেন মি, তাহলে তো এনভায়রনমেন্ট ঠিক হবে না। কনসেপ্টটা হবে আমি সহ সবাই আমরা এনভায়রনমেন্টকে, পরিবেশকে ঠিক করবো। সো দিস ইজ এ বিগ চ্যালেঞ্জ অফ দিস প্ল্যানেট, এই পৃথিবী নামক প্ল্যানেটের সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো এটাকে আমাদের রক্ষা করতে হবে। নাও কম্পোনেন্টস অফ দি এনভায়রনমেন্ট, আমরা একটা এনভায়রনমেন্টের কম্পোনেন্টস গুলো বলি, এর মোট 5টা কম্পোনেন্ট, 4টা হলো আল্লাহর দেওয়া আর একটা হলো আমাদের দেওয়া। আল্লাহর দেওয়া 4টা হলো অ্যাটমসফিয়ার, এটা সৃষ্টিকর্তা দিয়ে রেখেছেন, যার মূল কম্পোনেন্ট হলো এয়ার। হাইড্রোস্ফিয়ার, যার মূল কম্পোনেন্ট হলো ওয়াটার, আমরা জানি পৃথিবীর 1 ভাগ স্থল আর 3 ভাগ জল। জিওস্ফিয়ার, ওই যে জল স্থলের যেটা আর কি, আর্থ। অ্যান্ড বায়োস্ফিয়ার, 18,000 মুখলুকাত মানুষ সহ এই যে বিষয় কম্পোনেন্টটা, সেটা হলো বায়োস্ফিয়ার। অল লাইফ, অ্যামিবা থেকে হিউম্যান বিং, এক কুশি থেকে এই যে আমরা আমাদের পর্যন্ত সকল প্রাণী এর অন্তর্ভুক্ত, এরা বায়োস্ফিয়ার। And the last one is anthrosphere. Anthrosphere means technology. We are developing technology every minute, every second. And you must know that technology has a direct effect on our beloved environment. So the last and 5th component is man-made. এটা আর বাকি 4টা হলো আল্লাহর দেওয়া। আমি 4টা বাংলাদেশে দেখো তোমরা, বাংলাদেশের 4টা কম্পোনেন্টকে আমরা পলিউট করে ফেলেছি। অ্যাটমসফিয়ারকে করেছি ইটের ভাটা দিয়ে, ইন্ডাস্ট্রির ধোঁয়া দিয়ে। হাইড্রোস্ফিয়ার, পানিতে সকল পলিউটেন্ট ফেলে। সয়েলকে আমরা পলিউট করে ফেলেছি। এমনকি আমাদের লিভিং বিং যেটা, এরাও সবই ওই সমস্ত পলিউশনের শিকার হয়ে আছে। সো এনভায়রনমেন্টস ন্যাচারাল ছবি আমি দিলাম, অ্যাটমসফিয়ার, জিওস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার এন্ড এনথ্রোস্ফিয়ার। টেকনোলজির যে কম্পোনেন্ট সেটাকে বলে এনথ্রোস্ফিয়ার। প্লিজ, these components are strongly interconnected with each other. এরা প্রত্যেকেই একে অন্যের সাথে সংযুক্ত। কে যেন আওয়াজ দিচ্ছে রে বাবা? হ্যাঁ, দেখো 4 বাহুতে 4টা দেওয়া আছে, অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, জিওস্ফিয়ার আর মাঝখানে এনথ্রোস্ফিয়ার। সো ইউ ক্যান কানেক্ট ইচ কম্পোনেন্ট উইথ ইচ আদার, প্রত্যেকের সাথে কানেক্ট করলেই আমরা দেখতে পাবো যে all the 5 components are interconnected with each other. এই ছবি দিয়ে আমরা দেখাইলাম রিলেশনশিপস among the components of the environment, এবং এটা হলো আমরা ন্যাচারাল ছবি দিয়ে দেখাইলাম যে এনভায়রনমেন্টের কম্পোনেন্ট গুলো এনথ্রোস্ফিয়ার এন্ড সো অন। না, ওয়াটার সম্পর্কে আমি 2-1টি কথা বলি, প্রত্যেকটা সম্পর্কে 1-2টা কথা বলবো। এই ওয়াটার হলো এমন একটা মিডিয়াম ফ্রম হুইচ লাইফ ইভলভড এন্ড ফ্রম ইন হুইচ লাইফ এক্সিস্ট। এই মিডিয়াম যেখান থেকে জীবনের উৎপত্তি, এবং এটা হলো সেই মিডিয়াম যেখানে জীবনটা বেঁচে থাকে। 97% of earth water is in the ocean. 97% পানি কিন্তু ওশানে, যা কিন্তু আমরা আসলে আমাদের কাজে ব্যবহার করতে পারি না। Most of the fresh water is in the form of ice. Fresh water ice ফর্মে থাকে অ্যান্টার্কটিকাতে। Small percent is involved with terrestrial, atmospheric and
পানির খুবই অল্প পরিমাণ, 3 থেকে 4 ভাগ পানি শুধুমাত্র আমাদের এই যে তিনটাতে, অ্যাটমসফিয়ারে, তোমার বায়োস্ফিয়ারে এবং জিওস্ফিয়ারে, এটা আমরা ব্যবহার করে থাকি। এনার্জি এন্ড ম্যাটার আর ক্যারিড বাই ওয়াটার। ওয়াটারের মাধ্যমে আমরা এনার্জি ম্যাটার দুইটাই ক্যারি করি। লিসেস সলিউবল কনস্টিটিউয়েন্টস অর লিভস দেম অ্যাজ মিনারেল ডিপোজিটস। লিসিং এর মাধ্যমে এটা ওয়াটার এদেরকে করে। ক্যারিজ নিউট্রিয়েন্টস ফ্রম সয়েল টু দি প্লান্টস। সয়েলের বিভিন্ন এলাকা থেকে নিউট্রিয়েন্টকে ক্যারি করে প্লান্ট রুটের কাছে নিয়ে আসে। সোলার এনার্জি ইজ ক্যারিড বাই ওয়াটার। ইভেন সোলার এনার্জিটাও ওয়াটারের মাধ্যমে ক্যারি আউট হয়। এইটুকুই আমি ওয়াটার সম্পর্কে বললাম। নাও এয়ার এন্ড অ্যাটমসফিয়ার। এয়ারটা কি? এ থিন প্রোটেক্টিভ ব্ল্যাঙ্কেট দ্যাট নার্চার্স লাইফ অন আর্থ এন্ড প্রোটেক্টস ফ্রম দি হস্টাইল এনভায়রনমেন্ট। এটা আমাদেরকে মানে লাইফকে নার্সিং করে এয়ার, এবং আমাদেরকে প্রোটেক্ট করে ফ্রম দি হোস্টাইল এনভায়রনমেন্ট, ফ্রম সান। কিভাবে করে? বাই অ্যাবজর্বিং ড্যামেজিং আলট্রাভায়োলেট এন্ড ইনফ্রারেড রেডিয়েশন। অ্যাটমসফিয়ার এই যে আলট্রাভায়োলেট এবং ইনফ্রারেড রেডিয়েশনকে অ্যাবজর্ব করে, আমাদের কাছে পুষতে দেয় না, এইভাবে আমাদেরকে বাঁচায়। আর কি করে? মডারেটিং আর্থ টেম্পারেচার। ধরো এখন যদি 50 বা 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতো, আমরা কিন্তু বাঁচতে পারতাম না। আবার যদি -20 থাকতো তাহলে হইতো না। সো আমাদের টেম্পারেচারকে বাসযোগ্য ভাবে মডারেট করে দিচ্ছে। আর এটা অ্যাটমসফিয়ার হলো সোর্স অফ কার্বন ডাইঅক্সাইড ফর ফটোসিনথেসিস এন্ড অক্সিজেন ফর রেসপিরেশন। পৃথিবীর সবচাইতে দুটো ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে এটা, একটা ফটোসিনথেসিস আর একটা রেসপিরেশন। রেসপিরেশন বন্ধ হইলে 2-4-5 মিনিটে পৃথিবীর সব লাইফ মারা যাবে, আর ফটোসিনথেসিস বন্ধ হইলে পৃথিবীর মানুষ না খেয়ে মারা যাবে। আর দুইটার সোর্সই কিন্তু অ্যাটমসফিয়ার। ইট প্রোভাইডস নাইট্রোজেন ফর ইনফিক্সিং ব্যাকটেরিয়া এন্ড ম্যানুফ্যাকচারিং ইউরিয়া। ট্রান্সপোর্টস ওয়াটার ফ্রম ওশানস টু ল্যান্ড। সেই সমুদ্র থেকে ওয়াটারকে ট্রান্সপোর্ট করে ময়মনসিংহ এ নিয়ে আসে। পানি আছে বঙ্গোপসাগরে, সেই পানি চলে আসে ময়মনসিংহে। কে আনে? অ্যাটমসফিয়ার আনে, বাই সাম প্রসেস। আর্থ অ্যান্ড জিওস্ফিয়ার কনসিস্টস অফ সলিড আর্থ ইনক্লুডিং সলিড হুইচ সাপোর্টস প্লান্ট লাইফ। এটা হলো আর্থ, হলো সলিড পোর্শন, একটা সয়েল যেখানে আমরা প্লান্ট গ্রো করাই। এছাড়াও ধরো তোমার এই যে জিওলজি যেটা, এটাও আর্থে, কিন্তু প্রচুর মিনারেলস অ্যান্ড আদার থিংস ওই আর্থে থাকে। Medium upon which plant grow and terrestrial organisms depend upon it for their existence. মানুষ সহ বিভিন্ন লাইফ, মানে টেরেস্ট্রিয়াল লাইফ কিন্তু এই জিওস্ফিয়ারে ডিপেন্ড করে। লিভিং অর্গানিজমস এন্ড দি বায়োস্ফিয়ার, যেটা আল্লাহর দেওয়া 18,000 মখলুকাতের কথা বললাম, কনসিস্টস অফ লিভিং অর্গানিজম এন্ড ডিকেইং বায়োলজিক্যাল ম্যাটেরিয়াল। আমরা যারা লিভিং, এটাও সে ধারণ করে, আবার আমরা মরে যাওয়ার পরে যে আমাদের ডিকেইং ম্যাটেরিয়াল, সেটাও সে ধারণ করে। কন্টেইনড ইন জিওস্ফিয়ার এন্ড হাইড্রোস্ফিয়ার। লিভিংটা দুই জায়গায় থাকে, স্থলেও থাকে, জলেও থাকে, এই জন্য বলছে কন্টেইনড ইন জিওস্ফিয়ার এন্ড হাইড্রোস্ফিয়ার। আর দুইটাই, জল বলো স্থল বলো, দুইটাই অ্যাটমসফিয়ারের সাথে ইন্টারঅ্যাক্ট করে থাকে। টেকনোলজি এন্ড এনথ্রোস্ফিয়ার, যেটা আমাদের তৈরি, ওয়েজ অফ মেকিং থিংস উইথ ম্যাটেরিয়ালস এন্ড এনার্জি। আমরা বিভিন্ন জিনিস তৈরি করছি ম্যাটেরিয়ালের সাহায্যে, এনার্জির সাহায্যে, এটাই হলো টেকনোলজি। এবং টেকনোলজি হ্যাভ enormous influence on the environment. পরিবেশে তার হিউজ তোমার প্রভাব আছে। আমরা কি করি? যে স্টপ কি ইলিগাল ডাম্পিং ট্রেশেস মাই হোম এন্ড ইটস ইলিগাল টু। রিপোর্ট ইলিগাল ডাম্পিং, কল এত, এরকম নানা কার্টুন দিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছে। ওই যে দেখো নিচে পানি আমরা কি না ফেলতেছি, অয়েলের বোতল, এটা সেটা যা খাচ্ছি সব পানিতে ফেলে দিচ্ছি, ক্লিন ওয়াটারটা আমরা নষ্ট করে দিচ্ছি। সো এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। তোমাদের জন্য একটা হোম টাচ থাকলো, সেটা হলো এরকম, পলিউটেন্টস ইন দি অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার এন্ড জিওস্ফিয়ার। এই যে অ্যাটমসফিয়ারে কি কি পলিউটেন্ট থাকে, হাইড্রোস্ফিয়ারে কি কি থাকে, জিওস্ফিয়ারে থাকে। হাউ দে আর অ্যাকুমুলেটেড এন্ড হু আর দে, তারা কিভাবে এই 3 কম্পোনেন্টে অ্যাকুমুলেটেড হয় এবং তারা কারা, পলিউটেন্ট তারা কারা। অ্যাটলিস্ট 2 এক্সাম্পলস, কমপক্ষে 2টা, 1 ইনঅর্গানিক এন্ড 1 অর্গানিক উইথ কেমিক্যাল ফর্মুলি ফ্রম ইচ কম্পোনেন্ট। মনে করো অ্যাটমসফিয়ারে একটা ইনঅর্গানিক, একটা অর্গানিক, জিওস্ফিয়ারে একটা ইনঅর্গানিক, একটা অর্গানিক, এবং অ্যাটমসফিয়ারে একটা অর্গানিক, একটা ইনঅর্গানিক। এর উদাহরণ শিখবা। নাও টক্সিকোলজি, ইকোলজি, টক্সিকোলজি এন্ড ইকোটক্স, এই 3টা টার্ম আমাদের একটু এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, বিশেষ করে টক্সিকোলজিক্যাল কেমিস্ট্রি পড়ার সময় লাগবে। এই জন্য আমি এই 3টা সংজ্ঞা তোমাদেরকে আগে বলে নিতে চাই, ইকোলজি, টক্সিকোলজি এন্ড ইকোটক্সিকোলজি। আরেকটা হলো এনভায়রনমেন্টাল টক্সিকোলজি।
এটা হচ্ছে হার্মফুল ইফেক্টস অফ টক্সিকেন্ট অন ফুড চেইনস এন্ড দ্য এনভায়রনমেন্ট। ফুড চেইনে তার হার্মফুল ইফেক্ট থাকে এবং এনভায়রনমেন্টে থাকে। 275 থেকে 266 হয়ে গেছে। কাদের জন্য ক্লাস নিচ্ছি? অ্যানাদার ওয়ান, এনভায়রনমেন্টাল টক্সিকোলজিকে আমরা আরো দুইটা ব্রাঞ্চ আছে, এনভায়রনমেন্টাল হেলথ টক্সিকোলজি আর একটা হলো ইকো টক্সিকোলজি। হেলথ টক্সিকোলজি হচ্ছে স্টাডি অফ দি অ্যাডভার্স ইফেক্টস অফ এনভায়রনমেন্টাল কেমিক্যালস অন হিউম্যান হেলথ। হিউম্যান হেলথে তার যে টক্সিক ইফেক্ট সেটাই হলো হেলথ টক্সিকোলজি। সো ইকোটক্সিকোলজি কাকে বলবো? ইকোলজি প্লাস টক্সিকোলজি ইকুয়াল টু ইকোটক্সিকোলজি, স্টাডি অফ টক্সিক সাবস্টেন্সেস অন লিভিং অর্গানিজমস ইন দেয়ার ইকোসিস্টেম, সেটা হলো ইকোটক্সিকোলজি। স্টাডি অফ টক্সিক সাবস্টেন্সেস অন লিভিং অর্গানিজমস ইন দেয়ার ইকোসিস্টেমস। ইকোলজি কাকে বলে? স্টাডি অফ দি লিভিং বিং ইন দেয়ার এনভায়রনমেন্ট, স্টাডি অফ দি রিলেশনশিপস অ্যামং দি লিভিং অর্গানিজমস উইদিন দেয়ার এনভায়রনমেন্ট। যেমন প্লান্টের এনভায়রনমেন্টে স্টাডি করা, মাঠে গিয়ে বাঘকে বাঘের এনভায়রনমেন্টে, তেলাপোকাকে তেলাপোকার এনভায়রনমেন্টে, ব্যাংকে ব্যাঙের এনভায়রনমেন্টে, টিকটিকিকে টিকটিকিতে স্টাডি করাটা হলো তার ইকোলজি। মাইক্রোবিয়াল ইকোলজি কাকে বলে? মাইক্রোবসকে মাইক্রোবসের পরিবেশে স্টাডি করতে হবে, দ্যাট ইজ মাইক্রোবিয়াল ইকোলজি। নাও টক্সিকোলজি, টক্সিকোলজি আমরা কাকে বলবো? খুবই ভেরি সিম্পল, টক্সিক অ্যান্ড লজি মানে সায়েন্স অফ পয়জনস, বিষের যে বিজ্ঞান সেটা। আমরা কিন্তু বিষ ব্যবহার করি, আমাদের এগ্রিকালচার স্ট্রিমে আমরাই পড়াই পেস্টিসাইড কেমিস্ট্রি, এটাই বিষের কিন্তু কেমিস্ট্রি, পেস্ট কিলার, পেস্টিসাইড। সো পেস্ট শুধু যে পেস্ট কিলিং করে তা না, তুমি সেটা তুমি খাইলে তুমিও মারা যাবা, লাইক পেস্ট। সো টক্সিকোলজি মিনস সায়েন্স অফ পয়জনস। সো টক্সিকোলজিক্যাল কেমিস্ট্রি আমরা কাকে বলবো? একেবারে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির মতো সংজ্ঞাটা দেখো, স্টাডি অফ দি অরিজিন, কেমিক্যাল নেচার, রিঅ্যাকশনস, ট্রান্সপোর্ট, ইউজেস, এক্সপোজার, ফেটস এন্ড ডিসপোজাল অফ, ওখানে ছিল কেমিক্যাল স্পেসিস আর এখানে হলো টক্সিক সাবস্টেন্স। এখানে কেমিক্যাল স্পেসিসের জায়গায় টক্সিক সাবস্টেন্স বলবো, তাহলে টক্সিকোলজিক্যাল কেমিস্ট্রি সংজ্ঞাটা তুমি বলতে পারবো। ওখানে ছিল এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আর এখানে হলো টক্সিকোলজিক্যাল কেমিস্ট্রি। The study of the origin, chemical nature, reactions, transport, uses, exposure, fates, and disposal of toxic substances is known as toxicological chemistry. আর এদের রিলেশনটা দেখো, টক্সিক্যাল কেমিস্ট্রি রিলেটস দি কেমিক্যাল নেচার অফ সাবস্টেন্স টু দেয়ার টক্সিক ইফেক্ট। বাম পাশে দেখো, টক্সিকেন্ট বিষ প্লাস অর্গানিজম, তুমি বিষ খেয়েছো, তাহলে তোমার উপরে হবে টক্সিক ইফেক্ট। তো তোমাকে আর তোমার টক্সিক ইফেক্টকে যে ডিল করবে সে হলো টক্সিকোলজি, আর টক্সিকোলজি আর টক্সিকেন্টকে যে রিলেট করবে সে হলো টক্সিকোলজিক্যাল কেমিস্ট্রি। নাও টক্সিকেন্ট অর পয়জন কাকে আমরা বলবো? এ টক্সিকেন্ট ইজ হার্মফুল টু লিভিং অর্গানিজমস এজ আই টোল্ড ইউ আর্লিয়ার, ফর ইটস কেন হার্মফুল? ফর ইটস ডেট্রিমেন্টাল ইফেক্টস অন আইদার টিস্যুস অর অর্গানস অর বায়োলজিক্যাল প্রসেস। তোমার একটা টিস্যুতে সে টক্সিক ইফেক্ট করবে, অথবা তোমার অর্গানে, অথবা তোমার শরীরে যে বায়োলজিক্যাল প্রসেস চলছে যে কোনো প্রসেসে সে নেগেটিভ ইফেক্ট করবে, তাহলেই সে হবে টক্সিকেন্ট অথবা পয়জন। ফ্যাক্টরস এফেক্টিং দি টক্সিসিটি অফ এ টক্সিকেন্ট, টক্সিকেন্ট কোন কোন ফ্যাক্টর দ্বারা সে প্রভাবিত হয়? কি কি ফ্যাক্টর টক্সিকেন্টের টক্সিসিটিকে এফেক্ট করে? এক নম্বরে হচ্ছে টাইপ অফ অর্গানিজম, কোন অর্গানিজমে তুমি এটা অ্যাপ্লাই করলো অথবা কোন অর্গানিজমে এটা টাচে গেল। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো একটু টক্সিক সাবস্টেন্স যদি পিঁপড়ার গায়ে লাগে সে তাৎক্ষণিকভাবে মারা যাবে, ওই পরিমাণ টক্সিক সাবস্টেন্সই হাতির গায়ে লাগলে কিছুই হবে না। তাহলে কি দাঁড়াইলো? মানে সে টক্সিক, কিন্তু নির্ভর করছে কোন কোন প্রাণীর উপরে সে, কোন টাইপের অর্গানিজমে সে টাচে গেল সেটার উপর নির্ভর করবে সে কতটা টক্সিক হবে। দ্বিতীয়টি হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অল্প একটু তুমি বিষ টেস্ট করলা, কিছুই হয় নাই, একটা সার্টেন পরিমাণে খাইলা তুমি মারা যাবা। তাহলে দ্বিতীয়টি হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। ইভেন আমরা যদি এটা দেখি, দেখো ভাত খাই আমরা, যেমন একটা মেয়ে আধা পোয়া চালের ভাত খায়, ওকে তুমি আধা কেজি চালের ভাত দিলেই তার ভিতরে কিন্তু টক্সিক ক্রিয়া শুরু হয়ে যাবে। একটা ছেলে হয়তো 1 পোয়া চালে ভাত খেতে পারে, তাকে তুমি আধা কেজি বা 1 কেজি চালে ভাত খাওয়া, দেখবা যে তার ভিতরে বিষক্রিয়া হবে। 2টা কলা তুমি স্মার্টলি খাইতে পারবা, যখন তোমাকে 34টা কলা দেওয়া হবে খাওয়ার জন্য, দ্যাট উইল বি টক্সিক টু ইউ।
So the amount of the substance is certainly a factor which will determine the toxicity of a substance, or toxic or non-toxic. আর the third point is the route of entry, কোন পথে প্রবেশ করলো। দেখো একটা সাবস্টেন্স টক্সিক, নাক দিয়া গেলে টক্সিক কিন্তু স্কিন দিয়ে গেলে টক্সিক না। আবার আরেকটা হলো স্কিনে লাগলে টক্সিক, নিঃশ্বাসে গেলে টক্সিক না। আরেকটা আছে সাবস্টেন্স স্কিনে এবং নিঃশ্বাসে টক্সিক না, মুখ দিয়ে খাইলে টক্সিক। তাহলে দি থার্ড পয়েন্ট ইজ দি রুট অফ এন্ট্রি, তোমার কোন পথে তোমার শরীরে প্রবেশ করলো, নিঃশ্বাসে প্রবেশ করলো নাকি চামড়া দিয়ে প্রবেশ করলো না মুখ দিয়ে প্রবেশ করলো। এই প্রবেশের রাস্তাটাও ডিটারমাইন করবে সে কতটা টক্সিক হবে। So these are the three factors which will determine the toxicity of a toxicant. I do hope তুমি এটা বিষয়টা বুঝেছো। Now forms and exposure of toxicants, কি কি ফর্মে তারা থাকে, গ্যাসিয়াস ফর্মে থাকে, ভেপার ফর্মে থাকে, ডাস্ট ফর্মে থাকে, ফিউম মিস্ট ফর্মে থাকে। আর এক্সপোজড নানাভাবে, এদের ডোজ থাকে, কনসেন্ট্রেশন থাকে, ডিউরেশন থাকে, ফ্রিকোয়েন্সি থাকে এন্ড রেট থাকে। নাও টক্সিকেন্টের যদি আমি উদাহরণ বলি, টক্সিকেন্ট দুই ধরনেরই আছে, ইনঅর্গানিক টক্সিকেন্ট, ইনঅর্গানিক টক্সিকেন্ট এন্ড অর্গানিক টক্সিকেন্ট। ইনঅর্গানিক টক্সিক সাবস্টেন্স এন্ড অর্গানিক টক্সিক সাবস্টেন্স, এটাকে আমরা সংক্ষেপে বলি, ইনঅর্গানিক টক্সিক সাবস্টেন্সকে সংক্ষেপে বলি টক্সিক ইনঅর্গানিক্স, আর অর্গানিক টক্সিক সাবস্টেন্সকে আমরা সংক্ষেপে বলি টক্সিক অর্গানিক্স। তাহলে ইনঅর্গানিকে কারা আছে, হাইড্রোজেন সায়ানাইড, কার্বন মনোক্সাইড, এন অক্সাইড মানে নাইট্রোজেন গ্রুপের যতগুলো অক্সাইড আছে, এইচ হ্যালাইড, সবগুলো হ্যালাইড আসবে। ইনঅর্গানিক কম্পাউন্ডস অফ সিলিকন, সিলিকা, সিলেইন, সিলিকন টেট্রাইড হ্যালাইডস, ফসফিন, ফসফরাস পেন্টঅক্সাইড, ফসফরাস হ্যালাইডস, ফসফরাস অক্সিহ্যালাইডস, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড এন্ড সো অন, সো মেনি সাবস্টেন্সেস ইনঅর্গানিক। আমি একটু আগে কিন্তু হোম টাচ বলেছিলাম, ইনঅর্গানিক পলিউটেন্টের নাম এবং ফর্মুলা দেখো এখানে দেওয়া আছে। নাও টক্সিক অর্গানিক্স, অর্গানিক টক্সিক সাবস্টেন্স সংক্ষেপে বলে টক্সিক অর্গানিক। এরা কারা, অ্যালকেইন হাইড্রোকার্বনস, অ্যালকেইন, অ্যালকিন এন্ড অ্যালকাইন, ওই যে ইথেন, ইথিলিন, এসিটিলিন, একজুজি, দ্বিজুজি, তিনজুজি। এ যদি হয় অ্যালকেইন, এ হইলে একজুজি, ই হইলে দুই জুজি, ওয়াই হইলে তিন জুজি, অ্যালকাইন। So alkane, alkene, alkyne. So alkane hydrocarbons except hexane, alkene and alkyne hydrocarbons are organic, benzene and aromatic compounds are organic, toluene, naphthalene, PAH, polycyclic aromatic hydrocarbons, oxygen containing organics, oxides and so on. এরা হলো toxic organics অথবা organic toxic substances. আরেকটা আছে organometallics, organic but contains metal, এদেরকে আমরা বলি অর্গানোমেটালিক্স। অর্গানিক সাবস্টেন্স কন্টেইনিং মেটালস, হেভি মেটালস, এরা হলো অর্গানোমেটালিক্স। এরা কারা, অর্গানোলেড, এক্সাম্পল টেট্রাইথাইল লেড, অর্গানোটিন, ট্রাইবিউটাইল টিন, কার্বনিল, এগুলো হচ্ছে ফিউ এক্সাম্পলস অফ অর্গানোমেটালিক্স। নাও ক্লাসিফিকেশন অফ টক্সিক সাবস্টেন্সেস, আমরা টক্সিক সাবস্টেন্সকে ক্লাসিফাই করব, তিনটা বেসিসে ক্লাসিফাই করব। প্রথমটা দেখো, বেসড অন দেয়ার ওভারঅল ইফেক্ট, তাদের ওভারঅল ইফেক্টের উপর ভিত্তি করে আমরা তাদেরকে তিন ভাগে ভাগ করব, মিউটাজেন, কার্সিনোজেন এন্ড টেরাটোজেন। উদাহরণ কিন্তু লেখি নাই, তার মানে হচ্ছে এটা তোমার জন্য হোম টাস্ক। মিউটাজেন কাকে বলে, মিউটেশন যারা ঘটায় তাদেরকে মিউটাজেন বলে, এবং নেসেসারি আননেসেসারি মিউটেশন ঘটাবে তোমার শরীরে, টক্সিক সাবস্টেন্স ঢুকে পার্টিকুলারলি আননেসেসারি মিউটেশন ঘটাবে, তখন তোমার শরীরে বিষক্রিয়া হবে। কার্সিনোজেন তোমার শরীরে ক্যান্সার ঘটাবে, কেমিক্যাল কার্সিনোজেন, এরা ঢুকবে এবং ক্যান্সার ঘটাবে। আজকে তুমি নন ক্যান্সার পেশেন্ট, আগামীকালে তুমি ক্যান্সার পেশেন্ট হবা যদি তুমি কার্সিনোজেন কোনো না কোনো ভাবে নিঃশ্বাসে, চামড়ায় অথবা মুখের মাধ্যমে তোমার শরীরে প্রবেশ করে, খাবারের মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে অথবা স্কিনের মাধ্যমে। আর টেরাটোজেন হচ্ছে সেই সেই টক্সিক সাবস্টেন্স যে বার্থ ডিফেক্ট ঘটায়, মানে প্রতিবন্ধী শিশুর জন্ম দেয়। মা প্রেগনেন্ট হওয়ার পরে মা যদি টেরাটোজেন কোনোভাবে মায়ের শরীরে প্রবেশ করে, তখন তার এই বাড়ন্ত শিশুটা, তার হয়তো চোখ চলে যাবে, নাক চলে যাবে, কান, হাত, পা চলে যাবে, নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এই যে প্রতিবন্ধকতা সৃষ্টি যারা করে
তারাই হলো টেরাটোজেন। মাইন্ড ইট, আমি তোমাদের অনুরোধ করছি টেরাটোজেন শব্দটা মনে রাখবা। আমরা তো দেখি খালি পৃথিবীতে প্রতিবন্ধী শিশু আসছে, কি কারণে আসছে? দ্যাট ইজ বিকজ অফ টেরাটোজেন। ওই 10 মাস 10 দিনে মা যে খাবার খেয়েছে, যেখানে নিঃশ্বাস নিয়েছে, বা তার স্কিনের মাধ্যমে টেরাটোজেন শরীরে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে ওই বেবির উপরে, বেবির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এসে নেগেটিভ তোমার কাজ করে তাকে প্রতিবন্ধী করেছে। নাও বেসড অন কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক 3 ভাগে আমরা ভাগ করব: হেভি মেটালস, মেটাল কার্বনিলস এন্ড অর্গানোক্লোরিন কম্পাউন্ডস। এদের প্রত্যেকেরই উদাহরণ। হেভি মেটাল কে বলো? ক্রোমিয়াম, ক্যাডমিয়াম এন্ড সো অন। মেটাল কার্বনিল, অর্গানোক্লোরিন যেমন ডিডিটি, তারপর ধরো তোমার হেপ্টাক্লোর, এরা হলো অর্গানোক্লোরিন কম্পাউন্ডস। বেসড অন ফাংশন আবার 3 ভাগে ভাগ করা যায়। এরা হলো ফুড এডিটিভ, pesticide and solvent. Solvent means most organic solvents are actually poisons. So food additive, এই যে আমি বললাম ইয়ের কথা, স্যাকারিন, পেস্টিসাইড তো এজ এ হোল আমরা পেস্টিসাইড কেমিস্ট্রি পড়াচ্ছি তোমাদের এখন, এবং সলভেন্ট, অল অর্গানিক সলভেন্টস, এই যে টলুইন বলো বা আরো যারা আছে, বেনজিন, অল সলভেন্টস, অ্যালকোহল, এসিটোন, অল আর কিন্তু তোমার টক্সিক সাবস্টেন্সেস। না, এখন যদি বলা হয় যে আচ্ছা এই টক্সিক সাবস্টেন্স তোমার শরীরে ঢুকে কি করে, সে কিভাবে ঢুকে, কি করে, কোথায় যায়, কোথায় ট্রান্সপোর্টেড হয় ইত্যাদি, এই ছবিটার দিকে তুমি তাকাও। বাম পাশে দেখো ইনজেকশন, ইনজেকশন গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, অর্থাৎ তোমার মুখ, মুখ দিয়ে তোমার শরীরে প্রবেশ করবে, প্রবেশ করে সে ব্লাড এন্ড লিম্ফ সিস্টেমে যাবে। আরেকটা দেখো বাম পাশে আছে, এই ইনজেকশনের নিচে ইনহেলড এয়ার, তুমি যখন নিঃশ্বাস নিবা সেই নিঃশ্বাসেও তোমার কার্বন মনোক্সাইড ঢুকবে, সে কিন্তু একটা টক্সিক সাবস্টেন্স, ও ঢুকেই ব্লাডে চলে আসবে। আবার ডান পাশে দেখো ডার্মাল এক্সপোজার, মানে তোমার স্কিনে লাগবে, পেস্টিসাইডটা স্কিনে লাগবে, স্কিনে লাগার পরে সে কিন্তু তিনটাই যেই পথেই ঢুকুক না কেন সে তোমার ব্লাড সিস্টেমে ঢুকবে, কারণ ব্লাড সিস্টেম হলে সারা শরীরে সার্কুলেটেড হয়, ফলে টক্সিক সাবস্টেন্সকে সারা শরীরে সে পৌঁছায় দেয়। ব্লাড এন্ড লিম্ফ সিস্টেমে আসার পরে তার 3টা মানে তোমার অপশন আছে। একটা হলো প্রোটিন বাইন্ডিং, প্রোটিনের সাথে সে মানে তার বন্ধন হবে, সে প্রোটিনে গিয়ে আটকাবে, অথবা সে মেটাবোলাইজড হবে, তার মেটাবলিজম হবে ওই টক্সিক সাবস্টেন্সের, অথবা সে ডিস্ট্রিবিউশন অফ প্রিবাউন্ড অর মেটাবোলাইট ফর্ম, সে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে সারা শরীরে, অথবা সে এক্সক্রিটেড হবে, কিডনি স্টুল দিয়ে বেরিয়ে যাবে, বা ব্লাড আর ইউরিন দিয়ে বেরিয়ে যাবে, অথবা স্টুল দিয়ে বেরিয়ে যাবে। তো বেরিয়ে গেলে তো ভালো, সে বেরিয়ে গেল, কিন্তু বেরিয়ে না গিয়ে সে কি করে দেখো, বাম পাশে তাকাও, সেল মেমব্রেন এবং রিসিপ্টর সেল, তোমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাকে সাদরে রিসিভ করবে। তো টক্সিক সাবস্টেন্সকে রিসিভ করলে যা হবার একটু আগে বলে আসছি তাই হবে, অথবা সে তোমার শরীরে জমা হবে। কোথায় জমা হবে? তোমার শরীরে যে ফ্যাট আছে, ফ্যাটের মধ্যে যে ফ্যাট, FAT, ফ্যাটে জমা হবে, বিকজ মোস্ট অফ দি টক্সিক সাবস্টেন্সেস আর ফ্যাট সলিবল, ওরা ফ্যাটে জমা হবে। আর কোথায় জমা হবে? বোন, তোমার হাড়ে জমা হবে। এই জন্য হাড় ক্যান্সার, বোন ক্যান্সার হয়, কিন্তু হাড়ে জমা হবে, ফ্যাটে জমা হবে। এবং এই বোন এবং ফ্যাট এই দুইটাই হলো টক্সিকেন্ট স্টোরেজ। যত টক্সিকেন্ট শরীরে প্রবেশ করবে এরা গিয়ে এখানে স্টোরড হবে। সো ওভারঅল আমরা কি জানলাম? 3 পথে সে প্রবেশ করে, যেই পথেই সে প্রবেশ করুক না কেন সে ব্লাডে যাবে, ব্লাডে গেলে প্রোটিনের সাথে বাইন্ডিং অথবা মেটাবলিজম, অথবা ফ্রি হয়ে বেরিয়ে যাবে, অথবা সে অ্যাটাক করবে, অথবা সে স্টোরড হবে, অথবা ইউরিন স্টুল দিয়ে বেরিয়ে যাবে, এন্ড সো অন। সো এই জন্য এই ফিগারটার নাম দিলাম আমরা মেজর সাইটস অফ এক্সপোজার, মেটাবলিজম এন্ড স্টোরেজ এন্ড রুটস অফ ডিস্ট্রিবিউশন এন্ড ইলিমিনেশন অফ টক্সিক সাবস্টেন্সেস ইন দি বডি। তাহলে টক্সিক সাবস্টেন্স শরীরে কিভাবে প্রবেশ করে, কোথায় কোথায় ডিস্ট্রিবিউটেড হয়, কোথায় কোথায় জমা হয়, এবং কি বা তোমার ক্ষতি করে, এটা হচ্ছে তারই প্রতিচ্ছবি। দেখো, টক্সিক সাবস্টেন্সেস ক্যান এন্টার দি বডি ইন সেভারাল ওয়েজ, বিভিন্ন ভাবে সে শরীরে প্রবেশ করে। ইনহেলেশন উপরে দেখাইলো, ডাইরেক্ট কন্টাক্ট, হোমস, দি এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট থেকে, সয়েল থেকে, নানা ভাবে। আর বাম পাশে হইলো টক্সিক সাবস্টেন্সের ছবি। ওয়াইড স্প্রেড কন্টামিনেশন ক্রিয়েটস মাল্টিপল এক্সপোজার পাথওয়েজ, বিভিন্ন রকমের পাথওয়েজ তারা তৈরি করে। সো ডোন্ট ইউ কেয়ার অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট? তুমি কি আমাদের এনভায়রনমেন্ট সম্পর্কে, এনভায়রনমেন্টকে কেয়ার করো না? হাউ ক্যান উই ড্রিঙ্ক, আমরা কিভাবে ড্রিঙ্ক করি? হাউ ক্যান উই লিভ, আমরা কিভাবে বাস করি? দিজ আর দি কোয়েশ্চেনস যে আমরা আমাদেরকে এগুলো মাথায় নিতে হবে
আমাদের পরিবেশকে আমাদের সেভ করতে হবে। সো এখানে আমি আমার আসলে 1 ঘন্টার প্রথম ক্লাসটা আমি এখানে শেষ করছি। কালকে আবার দ্বিতীয় ক্লাসে যাব আর কি, এবং আস্তে আস্তে আগাবো, বুঝছো কি বলছি। আজকে এটুকুই, আমার শিডিউল এটুকুই ছিল। সো আমি তোমাদের সকলকে আসলে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য 263 জন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। So this is very poor. I am not satisfied at all. However, 263 students are attending this class. এটা তো মন্দ নয়। আর আমি জানি যে আসলে এই যে গ্রামে গঞ্জে যারা আছে ওদের এই যে ডাটা প্রবলেম, ডাটা থাকলেও কিন্তু কানেক্ট করা প্রবলেম হয়। সো উইশ ইউ অল দি বেস্ট। আমি এখন তোমাদের একটু, সুষময় আছো? আমি ক্যান আই স্টপ দি ক্লাস? হ্যালো সুষময়, আছি স্যার। আমি এখন ক্লাস কি স্টপ করব? জি স্যার। স্যার নেক্সট দিন থেকে স্যার একটু শিডিউলটা একটু বাড়ায়, যাতে স্যার হ্যাঁ 4টা ক্লাসে শেষ করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকালকের ক্লাসটাই 2 ঘন্টার দিচ্ছি, কেমন? স্যার 2 ঘন্টা মাঝে দিলে হয়তো স্যার আমরা, একটু এক্সেস হয়ে যায় স্যার। দেখা যাচ্ছে 1.5 ঘন্টা করে নিয়ে দেখা যাচ্ছে 2টা ক্লাসে আপনি 3টা ক্লাস মেকআপ করে দিলেন, যেহেতু 5। আচ্ছা তাহলে 1.5 ঘন্টার ক্লাস দিব, কেমন? কালকে নামাজ আছে তো ঠিক স্যার। আছে? তাহলে না, ওই যে 1.5টায় ছেড়ে দিব আর কি। তোমরা কেমন নামাজি, 1.5টায় ক্লাস করে এরপর নামাজ পড়বা। 1.5টা থেকে 2টা পর্যন্ত নামাজ পড়লে অসুবিধা কি? তুমি কি জামাতে পড়ো? ঠিক আছে, ধরো আমরা 12টায় শুরু করবো, 1.5টায় শেষ করবো, কেমন? যেহেতু তোমরা আর আমাকে অল্টারনেট টাইম দিতে পারো নাই। বা স্যার 1 ঘন্টা 20 মিনিট দেখা যাচ্ছে 1টা 20 পর্যন্ত ক্লাস নিলেন, দেন হচ্ছে যে আর আচ্ছা, আর তোমরা শুনো, নেক্সট প্রতি দিন থেকে ক্লাসে, তো স্যার আর ডিলে করার দরকার নেই, 12টায় শুরু করতে। ওকে, আর তোমরা করবো, ওই যে 12টা বাজার 5-10 মিনিট আগে ঢুকবো। আমি আসলে ক্লাসে লিঙ্ক দিব 12:15 থেকে, যাতে ওই 15 মিনিট ঢুকার জন্য, কেমন? ঠিক আছে।